কথায় কথায় তো ইসলামের প্রতি আপনাদের দরদ ফুটে ওঠে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস, ইসলামের দর্শন নিয়ে কোনো গবেষণা, কোনো ইন্ডিপেন্ডেন্ট বিভাগ বা যেটাকে আমরা বলি থিওলজি, এটা নাই কেন? ইসলামের কি কিছু অবদান দিবার নাই? রাষ্ট্র গঠনে, আইনের ধারণা, সংস্কৃতির ক্ষেত্রে, ব্যক্তি সম্পর্কে ধারণা, দর্শনের ক্ষেত্রে ইসলামের কিচ্ছু নাই। ইসলাম খালি ইবাদত বন্দী করবে আর মসজিদ বানাবে আর পরকালে যাবে, এটাই ইসলাম। 2 নম্বর হচ্ছে যে সহজ কিছু নীতি শিক্ষকদের সঙ্গে। আমার খুব বন্ধু, অত্যন্ত প্রিয় শিক্ষক হাজির আছেন, আমি জানি তারা আমার সঙ্গে একমত হবেন। যদি কোনো শিক্ষক বছরে 2টা গবেষণাপত্র পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করতে না পারে, তিনি অন্যত্র চলে যাবেন। এটা রাজনীতি করার জায়গা। শিক্ষকরা রাজনীতি করে গবেষণার মধ্যে। একাডেমিক জার্নালে যদি 2টা, ন্যূনতম বছরে 2টা, দরকার হলে কমিয়ে দিন, কিন্তু একটাও যদি আপনারা গবেষণার জার্নালে বছরে একটা দিতে না পারেন, তবে সেই শিক্ষকের এখানে শিক্ষকতা করবার কোনো অধিকার থাকা উচিত না, পৃথিবীর কোনো বিষয় না। কারণ আপনি তখন কী হবে? আপনি তখন রাজনৈতিক দলের তাবেদারি করবেন, কারণ আপনার তো কোনো জ্ঞানগত ক্ষমতা নেই। আপনি যখনই একটা সত্যিকারের শিক্ষক হয়ে উঠবেন, ছাত্ররা আপনাকে ভালোবাসবে। আপনার জ্ঞানের জন্যে, আপনার একাডেমিক দক্ষতার জন্যে আপনি ছাত্রকে তার সত্যিকার তার জীবনে একটা আদর্শ হিসেবে তাকে পথ দেখাবার ক্ষেত্রে আপনি তখন হাজির হবেন। খুব সহজ। 3 নম্বর, যে সকল বিভাগগুলো পিওর সায়েন্স বলতে যেমন ফিজিক্স, আর যেটা পিওর সায়েন্স না, অ্যাপ্লাইড সায়েন্স, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স, আমাদেরকে গোলামদেরকে পাশ্চাত্য শেখায় যে আমাদের মতন দেশে পিওর সায়েন্সের দরকার নেই। আমরা তো গোলামের বাচ্চা, আমরা অ্যাপ্লাইড সায়েন্স শিখি। আমরা ফিজিক্স শিখব না। ফিজিক্সের ক্ষেত্রে আমরা জামাল নজরুল ইসলামের মতন বিজ্ঞানী তৈরি করব না। আমরা কী তৈরি করবো? ওইসব কারিগর যারা বসে বসে ট্রানজিস্টার ঠিক করবে, ভাঙা ট্রানজিস্টার, ভাঙা ট্রানজিস্টার। অ্যাপ্লাইড ফিজিক্স না, এটা হবে পিওর সায়েন্স। ইকোনমিক্সও MBA না, আমরা চাই পিওর সায়েন্স, ইকোনমিক্স অ্যাজ সায়েন্স আমরা চাই। এবং আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার গণমানুষের নেতা তরুণরা, আপনাদের বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্কস পড়ায় না কেন? আপনাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টে কার্ল মার্কস নাই কেন? 1 নম্বর। 2 নম্বর, কথায় কথা আমাদেরকে বলেন, যারা ইসলামপন্থী ভাই বোনরা আছেন তাদেরকে বলি, কথায় কথায় তো ইসলামের প্রতি আপনাদের দরদ ফুটে ওঠে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস, ইসলামের দর্শন নিয়ে কোনো গবেষণা, কোনো ইন্ডিপেন্ডেন্ট বিভাগ বা যেটাকে আমরা বলি থিওলজি, এটা নাই কেন? ইসলামের কি কিছু অবদান দিবার নাই? রাষ্ট্র গঠনে, আইনের ধারণা, সংস্কৃতির ক্ষেত্রে, ব্যক্তি সম্পর্কে ধারণা, দর্শনের ক্ষেত্রে ইসলামের কিচ্ছু নাই। ইসলাম খালি ইবাদত বন্দী করবে আর মসজিদ বানাবে আর পরকালে যাবে, এটাই ইসলাম। তারপরে আমি ইসলামপন্থী ভাইদের বলছি, আপনারা যারা ইসলামের কথা বলেন, এটার সঙ্গে সত্যিকারের ইসলাম আদৌর মিল আছে কিনা আপনারা একটু পড়াশোনা করে বলবেন। যেমন ইসলামে ফেইথ বলে কিছু নাই, বিশ্বাস বলে কোনো শব্দ ইসলামে নাই। ইসলামে আছে কি? আত্মসমর্পণ, গায়েবে আত্মসমর্পণ। ফেইথ কথাটা খ্রিস্টানদের থেকে আমরা চলে আসি। বিশ্বাস করে যুক্তিহীন, প্রজ্ঞাহীন আপনার ব্যক্তিগত বিশ্বাসকে ইসলাম বরদাস্ত করে। ইসলামে তার যে দার্শনিক প্রস্তাবনা মানুষ সম্পর্কে, যে মানুষ খলিফা, আল্লাহর তরফ থেকে তার মধ্যে কিছু রুহানি শক্তি সে নিয়ে আসে, যাতে সে কোরআন পড়তে পারে। কারণ তাকে আল্লাহ সেই গুণ দিয়ে দুনিয়াতে পাঠায়। তিনি মানুষ মাত্রই তার মধ্যে বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, বিচার বুদ্ধি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আকুতি আছে, সবই আছে, সব মিশে আছে মায়ের করতে। তারপরে সে কোরআন পড়ে। সে কোরআন যখন পড়ে, কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে না,
কোরআন নিজেকে কি বলেছে? বলেছে হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকারের ইমানদার, সত্যিকারের আত্মসমর্পণকারী, তাদের জন্য আমি পরামর্শ করবার গ্রন্থ। তাহলে এই যে প্রশ্ন, ইসলামের গোড়ার যে দার্শনিক প্রশ্ন, এটা আপনারা মীমাংসা করতে পারলেন না কেন? এখনো আজও বসে আপনারা সেকুলাররা আর ইসলামপন্থীরা পরস্পরের বিরুদ্ধে লড়াই কেন করেন? কি যুক্তিতে বলেন? ইসলামে কি সেকুলারিজম নাই? আর সেকুলারিজম যারা করে সেখানে কি কোনো বিশ্বাস কোনো কিছু নাই, সেখানে কোনো স্পিরিচুয়াল ব্যাপার নাই, সেখানে কোনো দর্শন নাই, সেখানে কোনো নতুন চেতনা নাই? এটা হতে পারে। এই যে বিভক্ত করে ফেলা, যে মানুষের শুধুমাত্র যুক্তিবান, তার মধ্যে প্রজ্ঞা নেয়, তার মধ্যে হৃদয় নেয়, তার মধ্যে বিবেক নেয়, এই চিন্তাটা আমরা পাশ্চাত্য থেকে গ্রহণ করি। এই পাশ্চাত্যের মধ্যে ধর্ম বনাম ধর্মহীনতার পার্থক্য, পাশ্চাত্য থেকেই আমরা ধর্ম বনাম নাস্তিকতা, এগুলো গোলামের বাচ্চা গোলাম, এগুলো নকল করি আর আমাদের জনগণকে বিভক্ত করি। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি না, কারণ আমাদেরকে বিভক্ত রাখা। এই গণঅভ্যুত্থান আমাদেরকে দেখিয়েছে, যখন শিবিরের ভাইয়েরা অন্যকে কি বামপন্থী করো, কি কোনপন্থী করো, কি কোন দল করো, তাদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আমরা জিতেছি, আমরা বিজয়ী হয়েছে। যখন চলে গেছে আবার দেখি সেই পুরনো মতবাদী পার্থক্য। এগুলো এরা কারা? কেন মতবাদী পার্থক্য? আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী, আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে। আমাদের মধ্যে শিবির থাকবে, আমাদের মধ্যে কমিউনিস্ট থাকবে, আস্তিক থাকবে, নাস্তিক থাকবে, লিবারেল থাকবে, সকলে থাকবে। কী সমস্যা? একই বাড়িতে বাস করব, একই বিশ্ববিদ্যালয়ে পড়ব, এখান থেকে তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমাদের প্রজ্ঞা, আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি রেসপেক্ট, তার মধ্য দিয়ে আমাদের যত রকম মতবাদী তর্ক আছে, মতবাদী তর্কের মীমাংসা হয়ে যাবে, যেন কোনো বাইরের শত্রু আমাদেরকে বিভক্ত করতে না পারে মতবাদের নামে। কারণ মতবাদের নামে এর আগে ইসলামকে ব্যবহৃত হয়েছিল কমিউনিস্টদের বিরুদ্ধে, ভুলে যাবেন না। আমার যারা ইসলামপন্থী ভাইরা আছেন, আপনাদের অবদান আমি স্বীকার করি, মাথায় তুলে রাখবো, লিখবো, কিন্তু দয়া করে আফগানিস্তানের যে ইতিহাস দেখেছেন, অন্য দেশের যে ইতিহাস দেখেছেন, এটার ফাঁদে পাপ দিবেন না। আমরা অনেক দূরে গিয়ে গেছি। মিশরে দেখেন কী অবস্থা হয়েছে, মধ্যপ্রাচ্যে দেখেন কী অবস্থা হয়েছে, আমরা বাংলাদেশে এখনও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এটা নির্ভর করবে যদি আমরা মতবাদী রাজনীতি বাদ দিয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের পার্থক্য, আমাদের বৈচিত্র্য সমস্ত কিছু সহ আমরা যদি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারি। শত্রুকে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক পুঁজিবাদ, আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, যেই ব্যবস্থায় আমার কোনো স্থান নেই, এই ব্যবস্থায় যদি লড়াই করতে চাই তাহলে এই মতবাদী ফারাক এটাকে বাদ দিয়ে জনগোষ্ঠী হিসেবে কী করে আমরা একত্রিত হতে পারি এবং সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা ঠিক যে ঐক্যের ভিত্তিতে আমরা গণঅভ্যুত্থান করেছি, সেই ঐক্যের ভিত্তিতে আমরা যেন আগামী দিনে আমাদের রাজনীতি এবং লড়াইকে আমরা এগিয়ে নিতে পারি। যদি আমরা এটা করতে পারি, আমি মনে করি এই যে সাংবিধানিক প্রতি বিপ্লবের যে কালপর্ব, এই কালপর্ব আমরা সবাই মিলে আমরা মোকাবেলা করতে পারবো এবং এই মোকাবেলার মধ্যে দিয়ে আমরা এই পরবর্তী যেটা আমরা চেয়েছি যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুক্তিকে অপসারণ এবং একটা নতুন বাংলাদেশ গঠন করবার জন্য একটা গঠনতাত্ত্বিক প্রক্রিয়া শুরু করা, এটা আমরা করতে পারবো। সরকারকে অনেক ধন্যবাদ। আমরা সতর্ক। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মাহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press
এক ফোঁটা হলুদও নেই।